ছিল 430, পার্লামেন্টের টোটাল সদস্য সংখ্যা ছিল 430, তার মধ্যে রাজাকে ভোট করেছিল মানে লুই ফিলিপের পক্ষে ভোট করেছিল 219, তার মানে ওয়ান ম্যান ওয়ান ভোট, তাহলে 219 জন লুই ফিলিপকে ভোট করেছিল। 430 জনের মধ্যে 219 জন লুই ফিলিপকে ভোট করেছিল। ঠিক আছে। আচ্ছা, জুলাই বিপ্লবের প্রথম ফলাফল যেটা আমরা বলবো সেটা হচ্ছে ফ্রান্সে বংশানুক্রমিক অধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত পূর্ব রাজতন্ত্রের চিরতরে পতন হয়। ফ্রান্সে বংশানুক্রমিক অধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত পূর্ব রাজতন্ত্রের চিরতরে পতন হয়। সেই জায়গায় পার্লামেন্টের দ্বারা নির্বাচিত হয়ে সিংহাসন লাভ করেন অর্লিয়েন্স বংশীয় শাসক লুই ফিলিপ। সেই জায়গায় পার্লামেন্টের দ্বারা নির্বাচিত হয়ে, এটা খুব ইম্পর্টেন্ট বিষয় কিন্তু, পার্লামেন্ট নির্বাচন করছে রাজাকে। পার্লামেন্ট কারা তৈরি করে? পার্লামেন্টের দ্বারা কি বললেন? পার্লামেন্টের দ্বারা নির্বাচিত হয়ে সিংহাসন লাভ করছে অর্লিয়েন্স বংশীয় শাসক লুই ফিলিপ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, পার্লামেন্ট কারা তৈরি করে? পার্লামেন্টের প্রতিনিধিদের কারা নির্বাচন করে? পার্লামেন্টের প্রতিনিধিদের কারা নির্বাচন করে? কমন পিপল না, ইস বুর্জোয়ারা। বলো না। মিস বলবো? পার্লামেন্টের বলছি, হ্যাঁ মিস বলছি যারা মানে মানে মূল্য দিয়ে যারা ভোটাধিকার দিত, মানে যেসব নাগরিকরা মূল্য দান করতো কর দিয়ে। একদম সোজা ভাবে বল, জলের মতন। পার্লামেন্টে কারা প্রতিনিধি নির্বাচন করে? যাদের কোনো প্রপার্টি থাকতো। হলো না। মিস যারা মেম্বার ছিল, ম্যাম যারা ওদের মানে কিছু মান্থের গ্রেড দিত পার্লামেন্টে, যারা মেম্বার ছিল। মেম্বারদের কারা নির্বাচন করতো? পার্লামেন্ট কেন না নির্বাচন তো না, ওখানে তো যারা ওই কিছু মাসের টাকা দিত তারাই তো ওখানে ভোট করার সুযোগ পেত। বুঝতে পারে না, সোজা সোজা কনসেপ্ট গুলো ভুলে যায়। পার্লামেন্টের প্রতিনিধি কারা নির্বাচন করে পাঠায়? কমন পিপল। একদম কমন পিপল। এটা কারো মাথায় আসে না? মাথাগুলো সব মিস তখন তো এটাই বলছিলাম। বললাম তো ফিলিপির ব্যাস হয়ে গেছে মাথাটা, সোজা সোজা কথা মাথা ঢোকে না। পার্লামেন্টের প্রতিনিধি নির্বাচন করে কারা? কমন পিপল। 18 বছর বয়স হয়ে গেলে, যখন বয়স হয়ে যাবে তোরাও নির্বাচন করবি। এখন প্রশ্ন হচ্ছে যে ভোটাধিকার কাদের ছিল? ভোটাধিকার সকলের ছিল না, সেখানে একটা কারচুপি করা হয়েছিল। এই কারচুপিটা তো গণতন্ত্রের কাম্য নয়। গণতন্ত্র মানে যেখানে কমন পিপল তার প্রতিনিধি পাঠাবে। তাহলে যার সম্পত্তি নেই তাহলে কি তাকে আমরা কমন পিপল বলে ধরবো না? তা হয় নাকি? তাহলে বলা যেতে পারে গণতন্ত্রে কারচুপি করা হয়েছিল, তাই তো? প্রশাসক নিজের স্বার্থে গণতন্ত্রে কারচুপি করেছিলেন, তখনও করতেন, এখনো করেন। এটা সময়ের সাথে সাথে এই ব্যবস্থার কোনো পরিবর্তন হয় না। প্রশাসক তখনও নিজের স্বার্থে কারচুপি করতেন। যখন লুই ফিলিপ বুর্জোয়া রাজা এলো তখন দেখবো এরপরে ভোটাধিকার কমন পিপলকে দেয়নি। কারা ভোট দিত? অ্যাক্টিভ জনগণ। অ্যাক্টিভ মানে কারা? যাদের সম্পত্তির অধিকার আছে। সম্পত্তির অধিকার আছে মানে কারা? যারা অন্তত সারা বছরে 3 দিনের ইনকাম রাজাকে ট্যাক্স হিসাবে দিত, তারাই তো ছিল অ্যাক্টিভ নাগরিক, ঠিক কিনা? হ্যাঁ একদম। তাহলে একটা সক্রিয় জনগণ যাকে আমরা বলছি তাদের ভোটাধিকার ছিল। এটা তো কারচুপি, এটা গণতন্ত্রে কারচুপি তো? এটা গণতন্ত্র। হ্যাঁ মিস। হ্যাঁ মিস হ্যাঁ। হ্যাঁ, কারচুপি তখনও করা হতো, বলে কই করা হতো, আর এখন সেটা কি করা হয়? ইভিএম এ কারচুপি করা হয়। ও ম্যাম বলো। বুঝতে পারছি না। বুঝতে পারছি না। জনগণের কাজ হচ্ছে
হচ্ছে পার্লামেন্টে প্রতিনিধি নির্বাচন করে পাঠানো, এটাই তো গণতন্ত্র, তাই তো? তাহলে বলছি হ্যাঁ। পার্লামেন্টে প্রতিনিধি কারা নির্বাচন করে? অবশ্যই জনগণ। হ্যাঁ। একদম। তাহলে সেখানে ফ্রান্সের যে শাসক ছিলেন তিনি নিজের স্বার্থে, উনি জানেন যে উনি বুর্জোয়াদের জন্য সব কাজ করছেন, সুতরাং সেই বুর্জোয়ারাই যাতে ওনাকে নির্বাচন করেন, কমন পিপুলের হাতে ভোটাধিকার তুলে দিলে সে ওই রাজাকে নির্বাচন করবে না, করবে না তো? হ্যাঁ, ঠিক করবে না। তিনি একটা ক্লজ ঢুকিয়ে দিলেন। কি ক্লজ? যারা অ্যাক্টিভ জনগণ, মানে যারা 3 দিনের, সারা বছরে 3 দিনের রোজগার রাজাকে ট্যাক্স হিসাবে জমা দেন, তারাই শুধু রাজাকে ভোট দিতে পারবে। বা আর যারা বিশাল জনসংখ্যা ছিল, যারা চাষ করে, যারা শ্রমিকের কাজ করে, যারা নাকি এত পয়সা নেই, যারা 3 দিনের রোজগার দিতে পারে না, এদের সংখ্যাটাই বড়, এরা কিন্তু ভোটাধিকারের অধিকার থেকে বঞ্চিত হলো। বুঝেছি। বুঝেছো? ও ম্যাম বলছি শুধু 3 দিনের তো, মানে 3 দিনের, মিনিমাম 3 দিন, 3 দিনের এমন ম্যাক্সিমাম যতটুকু। সারা বছর। ও বেশ। আচ্ছা, এটা হচ্ছে তখন নিয়ম ছিল, এখনো কিন্তু একটু তলিয়ে ভেবে দেখলে ওইদিকেই আমরা হাঁটছি, একটুও এগোইনি। আচ্ছা, তাই হয়ে গেল প্রথম পরিবর্তন কি, যে লুই ফিলিপ বসলো পার্লামেন্টের নির্বাচন ক্রমে সিংহাসনে। ইংরেজিতে কি বলবো? This revolution brought about the end of tyrannical Bourbon dynasty and a constitutional monarchy was established. বলো। ম্যাম, ব্রেক কোশ্চেন একটু দাঁড়ান, লিখতে পারছি না। This revolution brought about the end of the This revolution brought about the end of the tyrannical rule of Bourbon dynasty, the Bourbon dynasty, and a constitutional monarchy was established. ম্যাম আরেকবার বলুন। And a constitutional monarchy was established under Orleans dynasty. 2 নম্বর পয়েন্ট কি দেবো? 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে জুলাই বিপ্লবের ফলে প্রতিষ্ঠিত রাজতন্ত্র ছিল, জুলাই বিপ্লবের ফলে প্রতিষ্ঠিত রাজতন্ত্র ছিল নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। এই রাজতন্ত্রে রাজা ছিলেন জনগণের দ্বারা নির্বাচিত। এই রাজতন্ত্রে রাজা ছিলেন জনগণের দ্বারা নির্বাচিত। হলো? এবার ইংরেজি থেকে লিখবো, This revolution proved that the king was a people's representative. The king was a people's representative. The revolution permanently installed democratic norms. The revolution permanently installed democratic norms. তিন নম্বর পয়েন্ট কি দেব? বুর্জোয়ারা পুনরায় ক্ষমতা দখল করে। বুর্জোয়ারা পুনরায় ক্ষমতা দখল করে।
আচ্ছা, ইংরেজিতে কি লিখবো? দ্য বুর্জোয়া কমিউনিটি ক্যাপচার্ড পাওয়ার। এবার আমরা যাব হচ্ছে ফেব্রুয়ারিতে। এই হচ্ছে জুলাই রেভলিউশন। তাহলে জুলাই রেভলিউশনের মধ্যে কি দেখলাম, যে জুলাই রেভলিউশনের মধ্যে এলো কি, বুর্জোয়া ডাইনেস্টি, আবার কনস্টিটিউশনাল মনার্কি এলো, কিন্তু যে মনার্কি কিনা বুর্জোয়াদের দ্বারা নিয়ন্ত্রিত, কারণ ভোট দিতে পারতো শুধুমাত্র বুর্জোয়ারা, ধনী বুর্জোয়া বা নিম্নবিত্ত বুর্জোয়া, যারা কমন পিপল যারা ছিল, শ্রমিক, কৃষক, তারা কিন্তু ভোটাধিকার পায়নি। তার মানে জুলাই রেভলিউশনের মধ্যেই আরেকটা বিপ্লব হওয়ার বীজ রয়ে গেল। সেটা কি না, জনগণ যদি কনস্টিটিউশনাল মনার্ক হয়, রাজা যদি জনগণের দ্বারা নির্বাচিত হয়, তাহলে সেই রাজ্যে সেই রাজাকে নির্বাচন করার অধিকার সবার, অবশ্যই। তাহলে তখন কি দেখেছিলাম, এর আগে আমরা দেখেছিলাম যে যখন জুলাই রেভলিউশন হয়, তাহলে দেখছিলাম একটা ছিল আলট্রা রয়্যালিস্ট পার্টি, যারা নাকি অভিজাত ছিল। আরেকটা কারা ছিল, কি বলে আমাদের প্রজাতান্ত্রিক যারা ছিল, তাদের একটা গ্রুপ ছিল, তারা কি দেখেছিলাম, তারা ছিল বুর্জোয়া। এর পাশাপাশি আরো কতগুলো রাজনৈতিক দলের এই সময় উদ্ভব হয়। তার মধ্যে একটা সব থেকে বড় দল হচ্ছে সমাজতান্ত্রিক, সোশ্যালিস্ট। এদেরকে কিন্তু মাথায় রাখবো, আমরা এখনো কমিউনিস্ট বলবো না, এদেরকে আমরা বলবো সোশ্যালিস্ট। ইংরেজিতে কি বলবো? সমাজতান্ত্রিক, বাংলায় বলবো, ইংরেজিতে এদেরকে কি বলবো? সোশ্যালিস্ট, নট কমিউনিস্ট। হলো? এই সোশ্যালিস্ট যে দল ছিল, তাদের কি দাবি রইলো, যে আপামর যারা জনগণ, শ্রমিক রয়েছে, তাদেরও ভোটাধিকার দিতে হবে। আর তাহলে কি কি দল পেলাম? একটা দেখলাম রয়ে গেল আমাদের প্রজাতান্ত্রিক দল, যেটা কিন্তু ছিল বুর্জোয়াদের দ্বারা পরিচালিত। এরপর পাশাপাশি আরেকটা দলের উদ্ভব করলাম, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক দল। আরেকটা দেখবো রাজনৈতিক পার্টি আসবে, তাদের উদ্ভব দেখবো, তারা হচ্ছে লিবারালিস্ট বা উদারনৈতিকবাদী। হলো? এবার দেখবো যে ফ্রান্সে 1830-এর পর কি কি ঘটনা, কি কি পরিবর্তন হলো, যার ফলে তার 18 বছরের মধ্যে আবার একটা বিপ্লব হলো। প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে ফ্রান্সে এই সময় শিল্প বিপ্লবের প্রথম পর্যায় শেষ হয়। ফ্রান্সে এই সময় শিল্প বিপ্লবের প্রথম পর্যায় শেষ হয়েছে। শিল্প বিপ্লব করেছে কারা? পুঁজিপতি শ্রেণী, মানে বুর্জোয়ারা। রাজা কাদের দ্বারা পরিচালিত? বুর্জোয়াদের দ্বারা। রাজা কার জন্য আইন তৈরি করবে? বুর্জোয়াদের দ্বারা, কারণ রাজা তাদের ভোটেই নির্বাচিত। এই বুর্জোয়ারা কি করতো? শ্রমিকদের সে সময় চূড়ান্ত মাত্রায় শোষণ করত। কাজের কোনো বাধা ধরার সময় ছিল না, মজুরি ছিল অত্যন্ত কম। সেই জন্য এই সময় দেখা যাচ্ছে লুই ব্ল্যাঙ্ক, নাম কি বললাম? লুই ব্ল্যাঙ্ক, এই সমাজতান্ত্রিক দলের এই যে নেতা, সমাজতন্ত্রবাদী এই যে নেতা ছিলেন লুই ব্ল্যাঙ্ক, তিনি শ্রমিকদের সংগঠিত করে আন্দোলন শুরু করেন এই শ্রমিক শোষণের বিরুদ্ধে এই সময় ফ্রান্সে। ম্যাম, বলো। লুই কি বললেন? লুই ব্ল্যাক? আপনারা কি বললেন? ব্ল্যাঙ্ক, আরেকবার বলুন তো। ব্ল্যাক। বয়লয় আকার উমো, এটা উমো। হ্যাঁ, হ্যাঁ, তিনি কি করতেন? শ্রমিক শোষণের বিরুদ্ধে শ্রমিকদের নিয়ে এই সময় কি করেছিল না, বারবার শ্রমিকদের তাদের যে ক্ষোভ, তাদের যেভাবে নিপীড়ন করা হতো, তার বিরুদ্ধে শ্রমিকদের সংগঠিত করে তিনি আন্দোলন চালালেন। কিন্তু আন্দোলন চালিয়ে তো কোনো লাভ নেই, এই শ্রমিকদের তো কোনো ভোট নেই। তার ফলে এদের ওপর যে অত্যাচারটা হচ্ছে, তার কথা তো পার্লামেন্টে পৌঁছচ্ছে না। কেন পৌঁছবে? বুর্জোয়ারা নিশ্চয়ই নিজের বিরুদ্ধে কথা বলার জন্য ওখানে লোক পৌঁছাবে না, ঠিক? আবার বলা হচ্ছে ফ্রান্সে যারা ভোটাধিকার ছিল কেমন ছিল, যেমন বলা হতো প্রতি, এই যে আমরা
টোটাল যে ফ্রান্সের পার্লামেন্টের যে স্ট্রেংথ পেলাম 430, এই 430 হচ্ছে প্রতি 150 জনে একজনের ভোটাধিকার ছিল। ফ্রান্সে এই সময় প্রতি 150 জনে একজনের ভোটাধিকার ছিল, এরকম ছিল রেশিও। আর লুই ফিলিপ যেহেতু তিনি বুর্জোয়াদের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন, সুতরাং ওর টার্গেটই ছিল বুর্জোয়া তোষণ করা। ওদের যেটা প্রয়োজন, ওরা যেটা বলবে সেভাবেই রাষ্ট্রকে পরিচালনা করা। বুর্জোয়াদের শেষের লাইনটা একবার বলুন। কোনটা? এই শেষের লাইনটা বললেন না, বুর্জোয়াদের দ্বারা। লুই ফিলিপ বুর্জোয়াদের ভোটে নির্বাচিত হয়ে এসছে, তাই লুই ফিলিপের প্রধান উদ্দেশ্যই ছিল বুর্জোয়াদের তোষণ করা। ওরা যেভাবে বলবে সেভাবেই রাষ্ট্রকে পরিচালনা করা। লুই ফিলিপের আরেকটা মাইনাস পয়েন্ট ছিল, দুর্বলতা ছিল, সেটা কি? ও কোনোভাবেই যুদ্ধ বাধাতে চাইতো না। আভ্যন্তরীণ ক্ষেত্রে তো বুর্জোয়া তোষণ, বৈদেশিক ক্ষেত্রে ওর টার্গেটই ছিল কি কোনোভাবে যেন যুদ্ধ ফ্রান্সের সাথে না বাঁধে। কেন ও এটা জানতো একমাত্র ইউরোপে ওই একা রাজা যে কিনা কনস্টিটিউশনাল মনার্ক, আর সবাই কিন্তু বংশানুক্রমিক। বাই চান্স যদি ফ্রান্সের সাথে কোনো দেশের যুদ্ধ বাঁধে, তাহলে কিন্তু সবার আগে লুই ফিলিপকেই সিংহাসন ছাড়তে হবে। এই জন্য কোনো মতেই সুযোগ ছিল, এই সময় কিন্তু ফ্রান্সের সাম্রাজ্য বিস্তার করার যথেষ্ট সুযোগ ছিল, তিনি তা সত্ত্বেও সেই সুযোগকে মোটেই কাজে লাগান। হলো, এরপরে আমরা একটা নাম পাবো, সেটা হচ্ছে লুই ফিলিপের মন্ত্রী। লুই ফিলিপের মন্ত্রীর নাম ছিল গিজো। নাম গিজো। দেখা যাচ্ছে? কোথায় দেখা যাচ্ছে দেখি? GUR দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এটা হচ্ছে ইংরেজিতে বানান। ম্যাম আচ্ছা আচ্ছা আসছে গো। হ্যাঁ কি বললো রে? আচ্ছা আচ্ছা আসছে, আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা আসছে। ও আচ্ছা, বুঝে গেছি, আমি বুঝে গেছি। এটা GUIZOT। বাংলায় এটা লিখবো গয় হস্যি বর্গের জয় ওকার, গিজো। পলিগনাক ছিল দশম চার্লসের মন্ত্রী, আর গিজো ছিল লুই ফিলিপের মন্ত্রী। একই করতো, যদিও জনগণের মধ্যে এই সময় ভোটাধিকার পাওয়ার একটা প্রচন্ড রকমের চেষ্টা চলছিল, বিশেষ করে কাদের মধ্যে? সমাজতান্ত্রিক যারা ছিল। সোশ্যালিস্ট পার্টির টার্গেটই ছিল যেভাবেই হোক শ্রমিকদের মধ্যে ভোটাধিকার, শ্রমিকদের একটা ভোটাধিকার, শ্রমিকদের ভোটাধিকার দেওয়া, এটা ছিল সমাজতান্ত্রিকদের সে সময় প্রধান উদ্দেশ্য। আর লুই ফিলিপের এই মন্ত্রী গিজো কি করেছিল, এই সময় ভোটাধিকার একটা সম্প্রসারণ আইন তৈরি করার চেষ্টা করা হচ্ছিল। সবাই জনগণের মধ্যে প্রচুর পরিমাণে একটা চাহিদা ছিল যে ভোটাধিকার সম্প্রসারণের জন্য একটা আইন তৈরি করুক রাজা। গিজো এই সময় উল্টে নির্বাচনে প্রচুর পরিমাণ কারচুপি করে, দুর্নীতি করে, যাতে উদ্দেশ্য কি ছিল? এই যে লুই ফিলিপ, সেই লুই ফিলিপকে, যেটা নাকি নিয়মতান্ত্রিক রাজা ছিল, তাকে আবার ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল সেই স্বৈরাচারিক রাজা, ডেসপোটিক মনার্কিতে তাকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল হচ্ছে গিজো। কি বললাম? যেহেতু লুই ফিলিপ ছিল কনস্টিটিউশনাল মনার্ক, কিন্তু গিজো চেয়েছিল এই সময় ভোটাধিকারে যখন ভোট হয় প্রচুর পরিমাণে কারচুপি করে, দুর্নীতি করে, টার্গেট ছিল যে যারা লুই ফিলিপের পক্ষে ছিল সেই বুর্জোয়াদেরই বেশি পরিমাণে ভোটে যাতে ওরা জেতে, আর যাতে লুই ফিলিপ তাদের ক্ষমতা, তাদের সমর্থন নিয়ে আবার স্বৈরাচারী রাজায় পরিণত হতে পারে। এটা ছিল গিজোর উদ্দেশ্য। গিজোর উদ্দেশ্য যখন জনগণের সামনে চলে এলো, তখন কি হলো? ভোটাধিকারের আইন সংস্কারের দাবিতে দেখা যায় 70টি বড় বড় জনসভা ফ্রান্সে হয়েছিল। এই সময় জনগণ ফ্রান্সে ভোটাধিকারের সংস্কারের দাবি জানিয়ে 70টি বড় বড় জনসভা এই সময় করেছিল।
ম্যাম আর একবার বলুন। বিজোড় দুর্নীতি যখন জনগণের সামনে চলে আসে তখন কি বলবো, এই যে ফ্রান্সের জনগণ বড় বড় জনসভা করেছিল, প্রায় 70টি জনসভা করে তারা ভোটাধিকারের সম্প্রসারণের দাবি জানিয়েছিল। প্রায় 1,70,000 ভোটাধিকার পরিবর্তনের দাবি জানিয়ে সই করে রাজার কাছে পাঠায়। 1,70,000 মানুষ ভোটাধিকারের পরিবর্তনের দাবি জানিয়ে রাজার কাছে পাঠিয়েছিল। কিন্তু রাজা যখন দেখছে লুই ফিলিপ কোনো মতেই জনগণের দাবি মেনে নেবে না, তখন 1848 সালের 22শে ফেব্রুয়ারি, কত বললাম, 1848 সালের 22শে ফেব্রুয়ারি জনগণ ফেব্রুয়ারি বিপ্লব, 22শে ফেব্রুয়ারি জনগণ বিক্ষুব্ধ হয়ে ভোটাধিকারের দাবি জানিয়ে বিক্ষুব্ধ হয়ে প্যারিসের প্রধান ময়দানে সমবেত হয়। এই ঘটনাকেই বলা হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব। এই ঘটনাকেই বলা হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব। পরের দিন আমরা পড়বো 22শে ফেব্রুয়ারি না 23শে ফেব্রুয়ারি? কি বললো? 22শে ফেব্রুয়ারি না 23শে ফেব্রুয়ারি? 22শে ফেব্রুয়ারি। আচ্ছা ম্যাম বলো ম্যাম বলো। বলছি সেকুলার স্টেটটা কি? কি সেকুলার স্টেট? সেকুলার স্টেট মানে বললাম যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ও ঠিক আছে। তাহলে আমরা পরের দিন আবার পড়বো হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লবের প্রথমে ফলাফল পড়বো, ঠিক আছে? পরের দিন আমরা পড়বো ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল, তারপরে দুটোকে আমরা কম্পেয়ার করবো। ম্যাম রিফর্ম বিলটা কি? রিফর্ম বিল, কি বললো? রিফর্ম বিল, রিফর্ম বিল হ্যাঁ, ওর জিনিসটা কি? কোথায় আছে? ওই তো বই তো আছে লাস্ট লাইনে। নাম্বার? এই তো বলছি দাঁড়া, পেজ নাম্বার 56। আচ্ছা আমি বইটা আনিনি, পরে কি দেখে আসবো, দাঁড়া বইটাই নিয়ে আসবো। রিফর্ম বিল না রিফর্ম বিল, বিল কি বলছে? রিফর্ম বিল হলো হচ্ছে সংস্কার, যে বিলে রিফর্মের কথা বলা আছে, রিফর্ম গুলো আনা হয়, একে রিফর্ম বিল হয়। হয়েছে? পরের দিন আমরা দুটোকে কম্পেয়ার করব, তারপরে চলে যাব ইটালি, ইউনিফিকেশন অফ ইটালি, বুঝলি? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তা আমরা আর বাংলা মিডিয়ামে যেটা বাকি আছে লেখাটা, বুঝলি? পরের দিন আমরা 10 মিনিট আগে শুরু করব, তখন লিখিয়ে দেবো। হ্যাঁ বলো সৌমজিৎ, কি বলছো? সৌমজিৎ, ও সৌমজিৎ, কি বলছো? কি মিস? কি বললি? তুই কি বলছিলি? কিছু বলিনি। বুঝতে পারছি। আমি ও আচ্ছা, কি বলছিলি নিয়োগী? প্লিজ বলছি যে ওই যে ফেব্রুয়ারি রিভলিউশনটা কি গুইজটের দুর্নীতির জন্য হয়েছিল নাকি ওই গার্ডগুলো 23 জন লোককে গুলি করে দিয়েছিল তার জন্য অনেকে ক্ষেপে গেছিল? দুর্নীতি না ঘটলে তাহলে জনগণ কিছুতেই ওখানে সমবেত হতো না। দুর্নীতি করেছিল বলে সমবেত হয়েছিল, ভোটাধিকারের সম্প্রসারণের দাবি জানি। ঠিক আছে, আমরা তাহলে এখন চললাম, টাটা, পরের দিন আবার আসবো। হ্যাঁ হ্যাঁ ম্যাম।